প্রাণ, আর কেঁদো না, বুকে খুব ব্যথা করে। প্রাণেশা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। সুফিয়ান গাঢ় চুমু খেলো প্রাণেশার কপালে, লম্বা চুলগুলো হাতের পিঠে পেঁচিয়ে খেলতে খেলতে বলল, চলো রুমে চলো, দেখেছো পুরনো কথা বলতে বলতে সন্ধ্যা এসেছে। প্রাণেশা বুকে মাথা গুজে থেকে বলল, 5 বছরে আপনি একবারও আমার সাথে যোগাযোগের চেষ্টা করেননি। সুফিয়ান খপ করে প্রাণেশাকে ছাড়িয়ে আলগোছে কোলে উঠিয়ে নিল। প্রাণেশা হকচকিয়ে গলা জড়িয়ে ধরে বলল, আরে করছেনটা কি? ছি ছি, সবাই কি মনে করবে? সুফিয়ান ভ্রুকুচকে বলল, কে কি মনে করলো? এনে বসে আছে আমি, ওই দেখো ওরা আমাদের ছড়িয়ে আছে। তুই কি কিছু বলেছে নাকি? প্রাণেশা সুফিয়ানের ইশারা বরাবর তাকাতে লজ্জায় লাল নীল হয়ে উঠল। দুটো ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে কিস করছে। প্রাণেশার চোখ খিচে বন্ধ করে সুফিয়ানের বুকে কিল বসিয়ে দিল। সুফিয়ান মেয়েকে আর্তনাদ করে বলল, উফ, ব্যথা পেয়েছে। প্রাণেশা জানে এই হৃদ্র পুষ্টি দেহের নরম হাতে একটা কিল চামড়াও ভেদ করবে না। সুফিয়ান ভেতরে যেতে যেতে বলল, এখানে থাকলে তুমি প্রশ্ন করতেই থাকবে, তাই এখন আমরা রুমে যাব, তারপর ফ্রেশ হব, খাবো, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। প্রাণেশা অবাক হয়ে আছে। নিজেকে খুব খুব সৌভাগ্য মনে হচ্ছে তার। সে তো এত সুখ পাবে কল্পনাও করেনি। যত কিছুই হোক, সৃষ্টিকর্তা সেই কাঙ্ক্ষিত পুরুষকে তার ভাগ্যে লিখে দিল। রুমে যেয়ে প্রাণেশা ফ্রেশ হয়ে বের হতেই দেখলো সুফিয়ান খাবার রেডি করেছে। প্রাণেশা টাওয়াল পাশে রেখে খাটে বসতেই সুফিয়ান তার চিরচেনা মনোমুগ্ধকর হাসি উপহার দিয়ে বলল, প্রাণ, তুমি খেতে শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে পড়ল সে। আর প্রাণেশা, সে তো সেভাবেই থমকে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার বোধ হয় তার হার্টবিট দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। সুফিয়ান তো তার সামনে এর আগেও বহুবার হেসেছে, কিন্তু কখনোই হার্টের গতি বেড়ে যায়নি। আনমনেই কপাল চুলকে প্রাণেশা বলল, তবে আমি প্রেমে পড়ে গেলাম। সুফিয়ান বের হয়ে এসে প্রাণেশাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে বলল, কি হচ্ছে প্রাণ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? প্রাণেশা অপ্রস্তুত হেসে নাবোধক মাথা নাড়ল। সুফিয়ান প্রাণেশার সঙ্গে বসে খাওয়া দাওয়া পাট চুকিয়ে বিছানায় ঝেড়ে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। প্রাণেশা হাতে পায়ে লোশন লাগিয়ে শুতেই শরীর কম্পন শুরু হলো। বাম পাশে শুয়ে আছে সুফিয়ান। নৈমিত্তিক ঘটনা বটে, কিন্তু তবুও প্রাণেশের কাছে সবকিছু কেমন যেন নতুন মনে হচ্ছে। এ বুঝি প্রেমে পড়ার সংকেত? সুফিয়ানের আরেকটু কাছে এসে প্রাণেশা বাচ্চাদের মতো মিনমিন করে বলল, আমি আরেকটু কাছে এসে শুই। সুফিয়ান মিটমিট করে হেসে বলল, শো। 2 মিনিট যেতেই আবার প্রাণেশা বলল, আমি একটু বুকে মাথা রাখি। রাখো। সুফিয়ানের মুখের প্রাপ্তির খুশি, মনে আনন্দের ঢেউ। এই থেকে কত কাছে এসেছে, তারপরও মনে হচ্ছিল কোথাও যেন কি যেন ফাঁকা ফাঁকা। বুকে এলিয়ে থাকা মাথাটার দিকে তাকিয়ে সুফিয়ান নিজস্ব ভঙ্গিতে বলল, এই ব্যথা লাল নীল থাকুক না চিরদিন, কথাটা শব্দহীন, যে আনন্দে তুমিহীন, বসন্তের ঘ্রাণ নেই যেখানে তুমি নেই, প্রেমেরা রংহীন, আমি আজ দিশাহীন। বাইরে বোধহয় হালকা বৃষ্টি হচ্ছে। সুফিয়ান বুকে গুটিয়ে থাকা যুবতীর দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছে প্রাণেশা, গায়ের সঙ্গে নিবিড় হয়ে লেপ্টে আছে। উপরে একটা কমফোর্টার দেওয়া আছে গায়ে, কিন্তু তারপরও প্রাণেশা ঠান্ডা কমছে না। সুফিয়ান হাত বাড়িয়ে মোমের মতো সাদা নাকটা ছুঁয়ে দিতেই প্রাণেশা হালকা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে স্নিগ্ধ হাসল। সুফিয়ান প্রাণেশার হাতটা আলতো হাতে ধরে দীর্ঘক্ষণ অধর লাগিয়ে রাখলো। প্রাণেশা সরালো না, তার দৃষ্টিও নিবদ্ধ সুদর্শন যুবকের খাড়া কাটা চোয়ালের ওপর। ছেলেদের চোখ ছোট থাকে, কিন্তু সুফিয়ানের বড় চোখে, তার ভিতর গভীর ডার্ক চকলেট বলের মতন চকচকে মনি। প্রাণেশা হঠাৎ ইচ্ছে জাগলো গভীর চক্ষুদয় গভীর ছুঁয়ে দিতে। ঘোরের মাঝেই মুখটা উঁচু করে চোখের পাতায় চুমু খেয়ে কাঁধে মুখ গুজে রইল। সুফিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে গেল। প্রাণেশার মাথায় হাত রেখে বলল, একটু আগে তো শুনবো শুনবো বলে জেদ করছিলে, এখন শুনবে না? শুনবো। এমন করে থাকলে বলবো কিভাবে? প্রাণেশা দুষ্টু হেসে বলল, জানি না কিছু, এভাবেই বলুন। সুফিয়ান বুঝতে পারলো এসব তাকে জানালোর উসিলা মাত্র। সুফিয়ান প্রাণেশাকে টেনে বালিশে শুইয়ে দিল। প্রাণেশা ভাবলো সুফিয়ান রেগে গেছে, এখন খুব বকবে।
তাই সরি বলতে প্রস্তুত নিতেই তাকে অবাক করে দিয়ে প্রাণেশার আগে ভঙ্গিতে নিজে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রাণেশা থমকে যাওয়া মুখ দেখে মৃদু হেসে বলল, এবার ঠিক আছে। প্রাণেশাও প্রত্যুত্তরে হেসে বলল। সুফিয়ান চোখ বন্ধ করে সেই অন্ধকারে ঢেকে থাকা দিনটার কথা মনে করল। কি কুৎসিত একটা দিন ছিল সেটা, ভাবতেই সুফিয়ানের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন যখন সুফিয়ানের দীর্ঘ ৮ দিন পর জ্ঞান ফিরল, সেদিন সে সবার প্রথমে সৃষ্টিকর্তাকে বিরাট ধন্যবাদ জানালো। এত বড় অ্যাক্সিডেন্টের পর সে যে বেঁচে আছে ভাবতেই শুকরিয়া আদায় করল। তারপর হঠাৎ মনে পড়ল তার প্রাণেশ্বর সঙ্গে তো দেখা করার কথা ছিল। লাফিয়ে উঠে বসল সে। হাতের ক্যানেলাতে টান লাগতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। অত কিছু খেয়াল না করে জোরে চেঁচিয়ে মাকে ডেকে উঠল, কিন্তু এ কি, তার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। অতিরিক্ত মাত্রায় স্ট্রেচের কারণে গলা দিয়ে রক্ত পড়তে শুরু করলো। বাহির থেকে মিসেস অদিতি আর রাহাত সাহেবও আসলেন। সুফিয়ানের মাথা খারাপ হয়ে যাচ্ছে, গলার আওয়াজ বের করতে না পেরে গলা চেপে ধরে আছে। ডাক্তার এসে সুফিয়ানকে তার গলার ইনজুরির কথা জানালেন। সুফিয়ান ইশারায় জিজ্ঞাসা করতেই ডাক্তার বললেন, এই 1-1.5 মাস লাগবে, কিন্তু গলায় প্রেশারাইজ করলে রিকভার করতে টাইম লাগবে। মেডিসিন নিয়মিত নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডোন্ট নিড টু ওয়ারি। ডাক্তার বলল, এই 1.5 মাস লাগবে, কিন্তু গলায় প্রেশারাইজ করলে রিকভার করতে টাইম লাগবে। মেডিসিন নিয়মিত নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডোন্ট নিড টু ওয়ারি। সুফিয়ান ততক্ষণে শান্ত নিশ্চুপ। মিসেস অদিতি থাকতে চাইলেও সুফিয়ানের ভয়ে আর থাকতে পারেনি। সুফিয়ান বলেছে সে কিছুটা সময় একা থাকতে চায়। কয়েকদিন পরে রিলিজ হয়ে বাড়িতে ফিরল সুফিয়ান। সবার আগে প্রাণেশের সঙ্গে দেখা করার জন্য মন ছুটে গেল। প্রথমে ভেবেছিল হয়তো প্রাণেশ্বর নিজেই ফোন দেবে, কিন্তু মোবাইল অন করতে দেখলো প্রাণেশ্বর কল তো দূরের কথা, তার নাম্বারই পড়ে আছে ব্লক লিস্টে। প্রতিবার সুইচ অফ বলছে। সুফিয়ানের হার্টটা তখন মিনিটে মিনিটে স্বাভাবিকের চেয়ে বেশি বেগে ছুটতে লাগলো। আরেকটা নাম্বারে কল দিতেই সেইটা বিজি শোনালো। সুফিয়ানের বুকে তখন তীব্র ব্যথায় ভরে উঠেছে। একজনকে দিয়ে খোঁজ লাগাতেই শুনল প্রাণেশা অন্য কারোর সাথে রিলেশনে আছে। এটা খবর পেয়েছে। সুফিয়ান মাথার ঘুরিয়ে বসে পড়ল। এসব আর কিছুতেই বিশ্বাস হলো না তার। সে নিজেই ক্ষত গলা নিয়ে বেরিয়ে গেল। অদিতি আর রাহাত সাহেব ঘরে ছিল বলে জানতে পারেনি। কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল। প্রাণেশা নাকি মায়ামতি ঝিলে একটা ছেলের হাত ধরে বসে আছে। সুফিয়ান তখনও বিশ্বাস করেনি, কিন্তু যখন নিজের দেখলো ঠিকই প্রাণেশা একটা ছেলের হাত ধরে কথা বলছে, স্তব্ধ হয়ে গেল সে। রায়ানি ছিল সেটা, কিন্তু সাইড থেকে চেহারা খেয়াল করেনি সুফিয়ান। বেরিয়ে গেল তখন সে আর সহ্য করতে পারছিল না অন্য কারোর সাথে। কি অসহ্য তেতো যন্ত্রণা। সেদিন রাতেই সুফিয়ান টিকিট বুক করে সকাল অস্ট্রেলিয়া চলে গেল সে। সাথে ছিল তার প্রাণপ্রিয় বন্ধু ইভানান, যে ইমোশনাল ব্ল্যাকমেল করে রওনা হলো। সুফিয়ান কষ্টে জর্জরিত মন আর কিছু ভাবতে পারেনি। বন্ধুর সাথে থাকলে কষ্ট কমবে ভেবেই সে সাথে নিল, কিন্তু তখনও সে জানতো না ইভানান কি ভয়ঙ্কর খেলায় মেতেছে। সুফিয়ানের কানে যেন কোনোভাবেই রেয়ানের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সব ব্যবস্থা করে ফেলল, আর সুফিয়ানকে অনবরত ব্রেন ওয়াশ করতে থাকলো। প্রাণেশা যে তার সাথে বেইমানি করেছে তা এক প্রকার জোর করে বিশ্বাস করল। সুফিয়ান মেতে থাকলো নাইট ক্লাব মেয়ে নিয়ে। ইভানানের গভীর ফাঁদে পুরোপুরি পা দিয়ে ফেললো। শুধু মিসেস অদিতির রিকোয়েস্টে নতুন করে একটা মেডিকেল কলেজে ভর্তি হলো। ব্রিলিয়েন্ট হওয়ায় অল্প দিনের মাঝেই পাকাপোক্তভাবে সকল কিছু আয়ত্ত করে নিল। আর যখন চোখ বন্ধ করে বিশ্বাস করলো এক মিথ্যুক বন্ধুকে, ইভানানের কথাই তার কাছে একসময় সত্যি মনে হলো, কিন্তু সুফিয়ানের বোধ হয় মনেই ছিল না। ইভল ওয়াজ ওয়ান অ্যান এঞ্জেল। রিয়াম, তুমি বলেছিলে তোমার বড় ভাই আছে, মা বাবার ছবি দেখালেও ভাইয়ের ছবি তো দেখালে না। যখন সম্পর্কে বয়স 4 বছর, এর মধ্যে প্রাণেশার মনে নানা রকম সন্দেহের উত্তাপ হচ্ছে। প্রাণেশার শুধু মনে হয়তো রিয়ান কিছু লুকাচ্ছে। জিজ্ঞেস করলে রিয়ান নানা অজুহাত দিয়ে দিত, আর 5-10টা স্বাভাবিক কাপলদের মতন প্রাণেশা হতে পারে না। কেন তার জানা নেই। আজ গাড়িতে বসে রিয়ানকে জিজ্ঞেস করে ফেলেছে সে। রিয়ান ড্রাইভিং করছিল। প্রাণেশা মুখে থমথম খেয়ে গেল, আমতা আমতা করে বলল, বলেছিলাম না আমার ভাই এখানে থাকে না, হি ইজ আউট অফ কান্ট্রি। কিন্তু তাই বলে তার কোনো ছবিই নেই। রিয়ান রাগি মুখে বলল,
তুমি কি সন্দেহ করো প্রাণেশা? প্রাণেশা উৎসুক মুখ নিয়ে গেল, চোখ বন্ধ করে শ্বাস টেনে উইন্ডো দিয়ে তাকিয়ে রইল। চাইলেও হিসেব যে মিলে না। রেয়ান মুখ অন্যদিকে করে মুখে হাসলো। যাক, প্রাণেশার প্রশ্নের জাল থেকে এবার বেঁচে যাবে। প্রাণেশার মলিন মুখ দেখে প্রাণেশা হাতে এক হাত রাখলো, স্বাভাবিক কণ্ঠে বলল, সরি, আমি রেগে গিয়েছিলাম। তুমি বারবার এত প্রশ্ন করবে না। প্রাণেশা চমকে হাত সরিয়ে ফেলল। রেয়ানের ছোঁয়ায় প্রাণেশা এখনো কমফোর্ট হতে পারেনি। রেয়ান আর কিছু না বলল না। রিয়ানের চেহারা বদলানোর পর থেকে আগের ভার্সিটিতে পড়ে না। ওখানে থাকলে যে তাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই অন্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। সবাই শুধু এতটুকু জানে যে সুফিয়ান বিদেশে পাড়ি জমিয়েছে আর রেয়ান অন্য ভার্সিটিতে ট্রান্সফার হয়ে গিয়েছে। যেদিন মিসেস অদিতি আর রাহাত সাহেব এই ব্যাপারটা জানতে পারেন, সেদিন তাকে খুব মেরেছে। প্রাণেশাকে নিয়ে সংগঠিত ঘটনা জানে না বলেই রহস্য ভেদ করতে পারেননি। কিন্তু রেয়ানের ভেতরে রাগ আরো বেড়েছে। চেহারার জন্য নতুন ভার্সিটিতে বেশ ভালো নাম হয়ে গেছে তার। মনে মনে সে এটা ভেবেই খুশি হয় যে তাকে কেউ আর অবজ্ঞা করতে পারবে না। বাস এতটুকুই তো সে চেয়েছে। 5 বছর পর ডান্স ক্লাবে ড্রিঙ্কস জোনের একটা পর একটা গ্লাস খালি করছে সুফিয়ান। 8 প্যাক শেষ করার পর পাশে সোফায় গিয়ে বসলো। ইভানানের সামনে একটা শর্ট ড্রেস পরা মেয়ের সঙ্গে ডান্স করছে, হাতে মদের একটা ডিজাইনিং গ্লাস। সুফিয়ানকে বসতে দেখে এগিয়ে এসে পাশে লাফিয়ে বসলো। পুরো সোফা দুলে উঠতেই সুফিয়ান একবার আর চোখে তাকালো। ইভানান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সুফি, প্রতিদিন কম মেয়েকে তো পাঠাচ্ছি না তোর কাছে, তবুও এমন দেবদাস। সুফিয়ান 2 হাতের তালু দিয়ে মুখমণ্ডল ঘষল, হাতের কবজি উল্টিয়ে দেখলো রাত 11:30। উঠে দাঁড়িয়ে গাড়ির চাবি বের করলো, তারপর হাঁটা ধরল। ইভানান হাতের গ্লাসটা দ্রুত ভঙ্গিতে রেখে পেছনে পেছনে এলো। গাড়ির দরজা খুললে নির্লিপ্ততা নিয়ে বসলো সুফিয়ান। তার পাশের সিটেই ইভানান বসলো। ইভানান চিন্তিত হওয়ার মতো করে বলল, তুই আজ বেশি খেয়েছিস, আমি ড্রাইভ করি, তুই ওঠ। সুফিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বলল, I am completely fine. You don't need to worry. ইফ আই ডোন্ট থিঙ্ক, হু এলস উইল? I don't need anyone. সুফিয়ানের দৃষ্টি আবদ্ধ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরার অন্ধকার জনমানবহীন রাস্তায়। কিন্তু মনে এক বিন্দুও নেই এখানে। এখানে নেই। 5-5টে বছর হয়ে গেছে, অথচ এখনো সুফিয়ান ভুলতে পারেনি তার প্রাণের কথা। কি করে ভুলবে? নিজের সবটা দিয়ে যে ভালোবেসেছিল। অতিরিক্ত ভালোবাসায় একবার ডুবলে বাঁচার উপায় নেই। হয় শ্বাসরোধ হয়ে মারা যেতে হবে, না হয় কেউ টেনে তুলবে। এই আশায় হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আদৌ যে কেউ বাঁচবে এই নিশ্চয়তা নেই। কিন্তু ওই যে ভালোবাসা, তাহার চেয়ে সুন্দর আর একই সাথে কুৎসিত অনুভূতি পৃথিবীতে একটিও নেই। ইভানান মাথা হেলে জানালার বাহিরে তাকিয়ে আছে। গাছগুলো যেন পেছনে চলে যাচ্ছে একের পর এক। মনে মনে সে নিজের ব্যথিত অতীত মনে করছে। তখন সে অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। প্লে থেকে এই পর্যন্ত সুফিয়ানের সঙ্গে পায়ে পা মিলিয়ে জান দিয়ে ভালোবেসে বন্ধুত্বের সকল দায়িত্ব পালন করেছে। সব মিলিয়ে সবসময় সুফিয়ানকে নিজের ভাই মেনেছে। নিজের সকল কিছু ভাগ করে নিত সুফিয়ানের সঙ্গে। কিন্তু সুফিয়ান কি করলো তার সাথে? তার আদরের ছোট বোনটাকে শেষ করে দিল, মেরে ফেললো। মনে হয় এই তো সেই দিন ছোট বোনের সঙ্গে দৌড়োদৌড়ি করলো, কেক নিয়ে মুখে লাগিয়ে দিল, বোনের বেনুনি ধরে টেনে দৌড়ে ভেগে গেল। এখন সব স্মৃতি, অথচ এখনো জীবন্ত। হাতড়াতে শুরু করলো গোলক ধাঁধার মতো, সব চোখে মুখে বাড়ি খায়। ছোট বোন ইনায়া, মা বাবা, কত সুন্দর একটা পরিবার ছিল তার। খুব বেশি একটা গ্যাপ ছিল না ইয়ানা আর ইভানানের মাঝে। তাই সম্পর্কটা ছিল গুরুত্বপূর্ণ। ইনায়া তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। ইভানান বোনের রুমে ঢুকতেই দেখলো জানালার পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। ইভানান মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি দিল। ইনায়া একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইভানান দেখলো ইনায়ার মুখটা লাল হয়ে আছে, চোখের কোণে জল। ইভানান জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইনায়া ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁপতে শুরু করলো। ইভানান অবাক হয়ে গেল। ইয়ানা কখনো এভাবে তো কাঁদে না, আজ কি হলো তাহলে? মাথায় হাত রেখে অস্থিরভাবে বলল, ইনু, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? একবার নাম বল, খেটে রেখে দেবো।
ইনায়া ফোপাতে ফোপাতে বলল। সুফিয়ান ভাই আমাকে বোঝে না কেন ইভ ভাইয়া? ইভানান বুঝতে পারলো না, তাই অবাক হয়ে বলল, সুফি, হ্যাঁ সুফিয়ান ভাই, আমি তাকে ভালোবাসি ইভ ভাইয়া। কবে থেকে? ক্লাস 9 থেকেই ভালো লাগতো। বিশ্বাস করো ইভ ভাই, আমি সুফিয়ান ভাইকে সত্যি খুব ভালোবাসি। ইভানান অবাক হয়ে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, ভাইয়া, সুফিয়ান ভাইকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বোঝে না। তুমি একটু বোঝাও না তাকে। ইভানান মৃদু হেসে বলল। মনের কথা জানিয়েছি ওকে? ইনায়া চকিত নজরে তাকায়, বলল, সুফিয়ান ভাই কি আমাকে গ্রহণ করবে? মনে মনে যাকে নিয়ে সংসার সাজিয়ে ফেললি আর তাকেই বললি না পাকলি। সুফিয়ান ভাই যদি না মানে আমি মরে যাব ভাইয়া। এক তাপ্পর মারবো না, বেশি বুঝিস। অত বেশি ভয় না পেয়ে বলে দে। আচ্ছা তাহলে কালই বলি। ইভানান বোনের মাথায় হাত বুলিয়ে বাহিরে চলে গেল। তার কোনো আপত্তি নেই, থাকবে কি করে? সুফিয়ানের শিরা উপসিরা সে চিনে, মেয়েলি কোনো দোষ নেই, চরিত্র ভালো, সৎ, বাস এতটুকুই যথেষ্ট। তার বিশ্বাস তার বোন সুফিয়ানের সঙ্গে ভালো থাকবে। পরের দিনই শাড়ি পরে পিঠ পর্যন্ত চুল খুলে রেখে একগুচ্ছ গোলাপ নিয়ে সুফিয়ানকে মনের কথা জানায় ইনায়া। সুফিয়ান প্রথমে অবাক হয়েছিল, কারণ ইনায়াকে সে নিজের বোনের ব্যতীত কিছু ভাবেনি কখনো, তাই ভালো করে বুঝিয়ে বলে দিল। কিন্তু ইনায়া কেঁদে উঠল, সুফিয়ানকে শক্ত হাতে জড়িয়ে ধরে বলল, সুফি ভাই, আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না, একটা সুযোগ দিন আমাকে। সুফিয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল, রাগী স্বরে বলল, You have lost your own mind, Hinaya. You need treatment. তো দিন না, ট্রিটমেন্ট দিন আমাকে, আপনি একমাত্র ঔষধ আমার। Just stop it. চলে যাও ইনায়া, আমাকে রাখিও না। ইনায়া নিচে বসে পড়ল। সুফিয়ানকে আরো অবাক করে দিয়ে সুফিয়ানের পা ধরে আকুতি ভরা টলটলের স্বরে বলল, সুফি ভাই, কৈশোরের প্রথম প্রেম আপনি, কি করে ভুলি আমি? সুফিয়ান টেনে উঠিয়ে ইনায়ার গালে পরপর দুটি চড় মেরে দিল। রাগে